ইউনিসেরও জীবনহানি বা ইউনিসও দেশ ছাড়া হতে পারে, এই ধরনের একটা প্রবণতা দেখা দিতে পারে। কারণ ইউনিসকে আগামী 500 ঘন্টার মধ্যে হয়তো দেশ ছাড়া হয়ে যেতে হতে পারে। শেখ হাসিনার বিরুদ্ধে একটা চরম সিদ্ধান্ত নিয়ে তাতে তো বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। কতটা উদ্বেগ থাকতে পারে আমাদের জন্য? বাংলাদেশ উত্তাল হওয়ার প্রবণতা আজকে দুপুর থেকেই একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, এবং এমনও হতে পারে যে বাংলাদেশে ডাইরেক্টলি প্রশাসন ভার্সেস বর্তমান প্রশাসন ভার্সেস পলিটিক্যাল পার্টিজ একটা লেগে যেতে পারে, এবং সেই জিনিসটা এতটাই দূরে যেতে পারে যে ইউনিসকে আগামী 500 ঘন্টার মধ্যে হয়তো দেশ ছাড়া হয়ে যেতে হতে পারে। মানে এরকম একটা প্রবণতা হতে পারে, এবং উত্তাল হবে আগামী 500 ঘন্টার মধ্যে, সেটা আমি আগেই বলে দিয়েছিলাম। এবং ইউনিসেরও জীবনহানি বা ইউনিসও দেশ ছাড়া হতে পারে, এই ধরনের একটা প্রবণতা দেখা দিতে পারে। কারণ বাংলাদেশে যেভাবে ডিপলিটিসাইজেশনের মাধ্যমে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোকে সাফার করাচ্ছে, বাংলাদেশের সাধারণ মানুষকে সাফার করানো হচ্ছে, সেই জিনিসটা বাংলাদেশের সাধারণ মানুষের কতদিন মেনে নেবে? ম্যাডাম শেখ হাসিনার ব্যাপারে যেই ধরনের অত্যাচারের কথা এনেছে, সেই ধরনের অত্যাচার তো এখন বাংলাদেশের উপরে সারাদিন হচ্ছে। অর্থাৎ এই ধরনের একটা নোংরা পলিটিক্যাল ভেঞ্জেন্স যেটা তৈরি করেছে, এই কালচার অফ ভেঞ্জেন্সটা ধ্বংস করাটা খুব প্রয়োজনীয়। এবং যদি এই জাজমেন্টটা, যদি না, আমার বিশ্বাস এই জাজমেন্টটা ম্যাডাম হাসিনার এগেনস্টেই যাবে, এবং খুব খুব নোংরা কিছু একটা কঠিন এবং মিথ্যা প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা খুব খারাপ জাজমেন্ট দিতে চলেছে। যে মুহূর্তে এই জাজমেন্টটা হবে, আমার বিশ্বাস বাংলাদেশ নিজের ইকুইলিব্রিয়াম এন্ড স্টেবিলিটি হারাবে, এবং বাংলাদেশের ভিতরে নানান রকম এমন ঘটনা ঘটবে বাংলাদেশের মানুষদের দ্বারা, যেগুলোকে জাস্টিফাই করাটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। একদম ঠিক সোমবার, যেটা দিয়ে শুরু করেছিলাম এই আলোচনা, যে ঠিক সোমবার গত 10 তারিখ 10/11 ঘটনা ঘটেছিল দিল্লিতে, এবং দিল্লি বিস্ফোরণে যখন বাংলাদেশ যোগের একটা বিষয়, যে এই ষড়যন্ত্রটা বাংলাদেশে বসে হয়েছিল কিনা, একটা যখন বিভিন্ন তথ্য উঠে আসছে, তখন এই ধরনের একটা ঘটনা বাংলাদেশে, যেখানে শেখ হাসিনার বিচার পর্ব হচ্ছে, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা ক্যাঙ্গারু কোর্ট, যেটাকে বাংলাদেশের মানুষ বলছেন, এক শ্রেণীর মানুষ ক্যাঙ্গারু কোর্ট বলছেন, সেখানে প্রচুর নিরাপত্তা বাড়ানো হয়েছে, এবং যে কোনো মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। এই যে এই সময়টা, গত সোমবার এবং আজকে একটা সোমবার, এই দুটো কি নেহাতি কাকতালীয় নাকি ইচ্ছাকৃত? হ্যাঁ, এর মধ্যে সম্পর্ক থাকতে পারে, এবং এটা উড়িয়ে দেওয়ার কিছু নয়। কারণ বাংলাদেশের নির্বাচিত সরকার ভারতবর্ষের নির্বাচিত সরকারের বন্ধু ছিল, এটা বাস্তব। সেরকমই বাংলাদেশের অনির্বাচিত সরকার বা সাবেকি সরকার ভারতবর্ষকে বিভিন্ন রকম ভাবে আক্রমণ করতে চেয়েছে, সেটা অর্গানিক হোক, ইনঅর্গানিক হোক, সেটা কনভেনশনাল হোক, নন কনভেনশনাল হোক, এবং বাংলাদেশকে নিজেদের কর্মভূমি হিসাবে ব্যবহার করে ভারতবর্ষকে আঘাতপ্রাপ্ত করতে তারা যেমন যেমন সম্ভব সাপোর্ট, সেরকম সাপোর্ট দিয়েছে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে কোনোভাবে ড্রেস ডাউন করাটা খুব প্রয়োজনীয়। এবং বাংলাদেশ যদি জড়িত পাওয়া যায় দিল্লি ব্লাস্টের সাথে, যেটা অলরেডি দু একটা স্কোপ বেরোচ্ছে, সেটা অবাক হওয়ার কিছু নেই। কারণ বাংলাদেশ নিজে পলিটিক্যালি আনস্টেবল, বাংলাদেশ নিজের টেরিটরিটাকে স্কোয়ার ফিট অনুযায়ী বিক্রি করছে। সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই যে বাংলাদেশ আমাদের অ্যাট দিস পয়েন্ট অফ টাইম বন্ধু হিসেবে কাজ করছে, কিন্তু এটা আমাদের বুঝতে হবে, আমাদের নিজেদেরকে বাঁচাতে হবে। তার জন্য যা যা প্রয়োজনীয় সেটা আমাদের একদম ভারত বন্ধু বাংলাদেশ, কিন্তু মোহাম্মদ ইউনূস প্রথম দিন থেকে ভারতের দিকে আঙুল তুলেছেন এবং ভারতকে একেবারে শত্রু প্রতিপন্ন করেছেন, সেটা বুঝিয়ে দিয়েছেন এক শ্রেণীর মানুষকে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আজকে যদি চরম একটা সাজা শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষণা করা হয় এবং বাংলাদেশের এই ক্যাঙ্গারু কোর্ট যদি সেটা করে, পরিস্থিতি আরো উত্তাল হয়ে উঠবে। সেক্ষেত্রে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ অনেকটা সীমানা রয়েছে বাংলাদেশের সঙ্গে, সেই জায়গায় দাঁড়িয়ে সেটা কতটা চিন্তার, বিশেষ করে চিকেন স্নেক? যথেষ্ট চিন্তার, এবং এটা স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। সেখানে পলিটিক্যালি ভাবলে চলবে না, এটাকে পলিটিক্যালি ভাবতে হবে, সব মানুষকে একসাথে করতে হবে। ন্যাশনাল সিকিউরিটি কোনো পলিটিক্যাল ম্যাটার নয়, ন্যাশনাল সিকিউরিটিতে কোনো রাজনীতির জায়গা নেই। সবাই একসাথে কাজ করতে হবে, ইউনাইটেড হয়ে কাজ করতে হবে, জাতি ধর্ম নির্বিশেষে এবং রাজনৈতিক মতামত নির্বিশেষে সবাইকে সাপোর্ট করতে হবে। আমাদের ইন্ডিয়ান আর্মিকে সাপোর্ট করতে হবে, বর্ডার সিকিউরিটি ফোর্সেসকে সাপোর্ট করতে হবে, ইন্টেলিজেন্স ইউনিটকে সাপোর্ট করতে হবে, যাতে সবাই মিলে এটা এই উত্তরটা আমরা তৈরি করতে পারি। এবং সাধারণ মানুষের তাতে খুব জরুরি কার্যকারিণী আছে, এবং সেই জরুরি কার্যকারিণীগুলোকে ভ্যালু দেওয়াটা প্রয়োজনীয়। কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো এটা মেনে নিচ্ছে কেন? শেখ হাসিনা হন বা খালেদা জিয়া, ভারতের সঙ্গে তো সম্পর্ক বাংলাদেশের সবসময়ই ভালো, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে পলিটিক্যাল পার্টি এই ক্যাঙ্গারু কোর্টের এই প্রহসনকে মেনেই বা নিচ্ছে কেন? যেমন পলিটিক্যাল পার্টিগুলো এগুলো মানছে না, জোর করে মানানোর চেষ্টা করা হচ্ছে, এবং এগুলো কোনোদিনই অ্যাকসেপ্টেড কোনো মেথোডোলজি নয়। এবং পলিটিক্যাল পার্টিগুলো আরো রাস্তায় নামবে, শুধু সময়ের অপেক্ষা।
দেখুন, আমি আমি মনে করি স্ট্র্যাটেজিক্যালি সেভেন সিস্টার্সে আগামী ধরুন গোটা নভেম্বর মাসের শেষে এবং ডিসেম্বর মাসের মাঝামাঝি অবধি যা যা ঘটনা ঘটছে, সেটা আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে হোক এবং রাজ্য স্তরে হোক, সব ঘটনাকে খুব আতশ কাচ দিয়ে দেখার প্রয়োজনীয়তা আছে। সেক্ষেত্রে ইউনূস সরকারের তৃতীয় আদালত আজ যে রায় ঘোষণা করেছে, এ রায়কে বাংলার জনগণ প্রত্যাখ্যান করে। এই রায়কে বাংলার জনগণ মানে না, মানবে না। এই রায়ের প্রতিবাদে আগামীকাল সারা বাংলাদেশে সকাল সন্ধ্যা শাটডাউন পালিত হবে। এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের এই সংগ্রাম অবৈধ ইউনূস সরকার যতক্ষণ পর্যন্ত না স্টেপ ডাউন না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম, আমাদের লড়াই আরো তীব্র থেকে তীব্রতর হবে। আমি বাংলাদেশের সকল মানুষের প্রতি, মাননীয় প্রধানমন্ত্রী, গণমানুষের নেতা, বাংলার অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সালাম এবং কৃতজ্ঞতা জানিয়ে বাংলার জনগণকে আমি তার অভিনন্দন জানাচ্ছি। আমার সুপ্রিয় ভাই এবং বোনেরা, এই জালেম সরকারের কাছ থেকে মুক্তি পেতে হলে এই জালেম সরকারকে, এই খুনি ইউনূস সরকারকে পদত্যাগে বাধ্য করতেই হবে। আমির সংগ্রামরত সকল সহকর্মী যোদ্ধাদেরকে বলবো, আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। এই সংগ্রামকে তীব্র থেকে তীব্রতর করতে হবে এবং অচিরেই ইনশাল্লাহ আমরা এই অবৈধ জঙ্গি ইউনূস সরকারকে পদত্যাগে বাধ্য করব। লড়াই এই ইউনূস সরকারকে স্টেপ ডাউন না করা পর্যন্ত আমাদের চলবেই, সংগ্রাম চলছে এবং চলবে। মনে রাখতে হবে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মিথ্যা আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে পাকিস্তানি শাসক এবং শোষক গোষ্ঠী তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে চেয়েছিল, কিন্তু বাংলার জনগণের আন্দোলনের তীব্রতা দিয়ে সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্ত করেছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতা ঘোষণার পরে তাকে গ্রেপ্তার করে পাকিস্তানি কারাগারে আটক করে তার সেলের পাশে কবর তৈরি করেছিল। তাকে ফাঁসি দিয়ে সেই সেলের পাশে কবর দেবে। কিন্তু মনে রাখতে হবে, আওয়ামী লীগের নেতৃত্বে দেশ শাসন হয়েছে, দেশ মুক্ত হয়েছে। সেই মুক্তিকামী মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবকে পাকিস্তানি কারাগার থেকে বের করে নিয়ে এসেছে। যে রাজনৈতিক যুদ্ধ চলছে, এই যুদ্ধ আদর্শিক যুদ্ধ। ৭১-এর পরাজিত শক্তি এই যুদ্ধ, ৭১-এর পরাজিত শক্তির বিরুদ্ধে আমাদের যে আদর্শিক লড়াই, এই আদর্শিক মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষদের এই আদর্শিক লড়াই আমাদের চলছে এবং চলবে। যে আদালত, অবৈধ আদালত রায় দিয়েছেন, আপনারা জানেন এই অবৈধ আদালত
14ই আগস্ট মামলা শুরু করে 17ই নভেম্বর এই মামলা শেষ করেছে। 20 দিনের মধ্যে 84 জন সাক্ষীকে সামনে রেখে মাত্র 54 জন সাক্ষীকে হাজির করে 20 দিনে এই মামলা শেষ করেছে। এই 2 মাসের মধ্যে মাত্র 20 দিন আদালত চলেছে। আর এর প্রধান বিচারক গত 1 মাস যাবৎ তিনি ছিলেন অনুপস্থিত। তারপরও প্রতিশোধের লক্ষ্য নিয়ে বাংলার মানুষের প্রিয় নেত্রী, যে নেত্রী এই ধ্বংস হওয়া বাংলাদেশকে পুনর্গঠন করেছিলেন, দেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করেছিলেন, উন্নয়নের শীর্ষ পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, সেই আদর্শে আমাদের প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দিয়েছে, আমি বিচারকদের উদ্দেশ্যে বলবো যে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতার উর্মিমালায় শেখ হাসিনা বীরের বেশে আওয়ামী লীগ এক মহাশক্তি নিয়ে বাংলার জনগণের প্রিয় দল হিসাবে এই বাংলাদেশে ফিরে আসবে এবং ফিরে আসছে। কাজে ঐক্যবদ্ধভাবে লড়াই করুন, সংগ্রাম করুন, আমাদের জয় অবশ্যম্ভাবী। শেখ হাসিনার রায়ের আগুনে পুড়ে মরবে ইউনূস। আজকে একটা বিশেষ দিন হিসেবে অনেকে গণ্য করছেন। বিশেষ করে আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি চলছে। সারা দেশ কার্যত এই মুহূর্তে শাটডাউনে আছে। সারা দেশ অচল। রাজধানী ঢাকা থেকে দূরপাল্লার বাস ছাড়েনি, ঢাকার বাইরে থেকে দূরপাল্লার বাস আসেনি, এবং গতকাল আকস্মিকভাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 2 বিভাগ খুলনা বরিশাল পুরোপুরি পরিবহন ধর্মঘট ডেকেছে অন্য একটা ইস্যুতে। সবকিছু মিলে সারা বাংলাদেশ বিকল। আমরা কয়েকদিন যাবৎ শুনছি যে ককটেল বিস্ফোরণ হচ্ছে এখানে ওখানে, বাসে আগুন দেওয়া হচ্ছে। গতকালকে শুনলাম একজন উপদেষ্টা, প্রথম পাকিস্তান সফরকারী উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাড়িতে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। তার আগে শুনলাম ওই যে উপদেষ্টা ফরিদা পারভিন, ফরহাদ মজহারের ওয়াইফ যিনি, তাদের একটা দোকান আছে মোহাম্মদপুরে, সেই দোকানে ককটেল বিস্ফোরণ হয়েছে। এনসিপির অফিসের সামনে বারে বারে ককটেল বিস্ফোরণ হচ্ছে। গ্রামীণ ব্যাংকের অফিসের সামনে, হেড অফিসের সামনে ককটেল বিস্ফোরণ হচ্ছে। সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের গ্রামীণের কার্যালয়, গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা হচ্ছে। এগুলো কি? শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সারা বাংলাদেশ আসলে ডক্টর ইউনূস, শুধু ডক্টর ইউনূস বললে ভুল হবে, ডক্টর ইউনূস এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি আগুন জ্বালিয়ে দিয়েছে। এই আগুনের শেষ কোথায়? যারা আগুন জ্বালালো তারাই এই আগুনে পুড়ে মরবে। আজকে শেখ হাসিনার রায়, কিসের রায়, কার রায়? এই যে বর্তমানে যে সরকারটা, এই সরকারটা কিসের সরকার, কার সরকার? আপনার সরকার, আমার সরকার? এটা কি নির্বাচিত সরকার? একটা সুপ্রিম কোর্টের রেফারেন্স, সেই রেফারেন্সটার সঠিক কিনা বা সেই রেফারেন্সটা ভুয়া কিনা, সেই ব্যাপারেও বিলিয়ন ডলারের কোশ্চিন আছে। এই কোশ্চিনকে কেন্দ্র করে আদালতে রিট পিটিশন পর্যন্ত করেছিলেন একজন আইনজীবী। সেটি খারিজ করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে, যেহেতু অবৈধভাবে দখল করা সবকিছু, আদালত, আইন সবকিছু, কাজেই খারিজ করে দেবে, এটি স্বাভাবিক। যে সরকারটি বৈধ কিনা এই প্রশ্নটা আছে, সেই সরকারের ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেটি কিভাবে বৈধ হয়? এবং সেটির জন্ম তো এই কারণে নয়, আজকে শেখ হাসিনার বিচার করা হচ্ছে। এটা 1971 সালের যুদ্ধ অপরাধী কিংবা মানবতা বিরোধী অপরাধীদের বিচার করবার জন্য এই ট্রাইব্যুনালটা।
সেই ট্রাইব্যুনালটাকে নিজেদের মতো প্রতি সপ্তাহে সপ্তাহে আইন সংশোধন করে নিজেদের মতো গড়ে তুলে সেই ট্রাইব্যুনালে সাজানো গোছানো একটা রায় দেওয়া হচ্ছে। তাতে কি যায় আসে? এবং এই রায় কারা দিচ্ছে? এখানে বিচারক কারা? সব জামাতি। এই ট্রাইব্যুনালে কিন্তু জামাতের নেতাদের ফাঁসিতে ঝোলানো হয়েছিল, রায় দিয়ে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। এই ট্রাইব্যুনালটা পুরো ঘুরে গেছে। এক সময় ছিল জামাতের বিরুদ্ধে, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে বিচারের ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালটাকে এখন জামাত দখল করেছে। বিচারকরা জামাতের, প্রসিকিউটররা জামাতের, চিফ প্রসিকিউটর জামাতের। এই ট্রাইব্যুনালের সাথে যারা যুক্ত আছে তারা সবাই জামাতের। ইউনূস এক প্রকার বলা যায় যে এই ট্রাইব্যুনালটাকে জামাতের কাছে দিয়ে দিয়েছে, জামাতের একটা দলীয় আদালত হিসেবে দিয়ে দিয়েছে। সেই আদালত শেখ হাসিনার রায় ঘোষণা। যে আগুনটা বাংলাদেশে জ্বালিয়ে দেওয়া হলো, সেই আগুনে এরা পুড়ে ছারখার হয়ে যাবে, কারণ প্রতিহিংসার রাজনীতি এরা শুরু করেছে। আমি বললাম যে আওয়ামী লীগের 14 গোষ্ঠী উদ্ধার হয়ে গেছে, উদ্ধার করা হয়েছিল, আবার ষড়যন্ত্রে সামিল হয়েছিল। আওয়ামী লীগ আসলে কিচ্ছু বলেনি, তবে আওয়ামী লীগ মনে হয় শিখলো যে কিভাবে দানব হতে হয়, কিভাবে দমন করতে হয়, ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিতে হয়। আওয়ামী লীগের যেমন ব্যবসা বাণিজ্য, জীবন জীবিকা বন্ধ করে দিয়েছে, এগুলো কিভাবে বন্ধ করে দিতে হয়? এই যে ষড়যন্ত্রকারী এনজিও ব্যবসায়ীরা, সুদ ব্যবসায়ী, পরিবেশ ব্যবসায়ী, কিংবা এই যে জামাত শিবিরের বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ, বিভিন্ন প্রতিষ্ঠান, এগুলো যে আওয়ামী লীগের আমলেও কি আরামে চলেছে, আওয়ামী লীগকে মনে হয় শিখিয়ে দিল। কারণ আওয়ামী লীগ আসবেই, আওয়ামী লীগ ফিরবেই। আওয়ামী লীগকে কেউ যদি দাবিয়ে রাখতে চায়, এটা পারবে না আসলে। কদিন আগেও যারা বলছিল যে আওয়ামী লীগ শেষ, আওয়ামী লীগ আসবে না, কিন্তু না, আওয়ামী লীগ আসছে। খুব বড় ধরনের ধেয়ে আসছে, খুব বড় ধরনের সাউন্ড পাওয়া যাচ্ছে। আমি কানে সাউন্ড পাই, আমার কান আছে হয়তো, আমি সাউন্ড পাই। আপনার কান নেই, আপনি সাউন্ড পান না, এটা আপনার ব্যাপার। কাজেই আওয়ামী লীগ আসলে কি পরিণতি হবে? আবার কি লুঙ্গির তলায় এরা ঢুকবে আওয়ামী লীগের, ছাত্রলীগের? আমার মনে হয় না এবার এটা সম্ভব হবে। কারণ এবার এই যে গত 16 মাস যাবত তৃণমূলের সাধারণ মানুষ, নেতা কর্মী যেভাবে ভুগছে, কেউ যদি কোনো এমপি মন্ত্রী বা নেতার তলায় গিয়ে ঢোকে, কোনো জামাত শিবির বা এই জঙ্গিরা বা এই যে ব্যবসায়ীরা যারা দেশটাকে দখল করেছে, তারা যদি ঢুকতে চায়, তাদের মনে হয় তৃণমূলের কর্মীরাই সাইজ করে দেবে। কাজেই এই যে শেখ হাসিনার রায়, এই রায়ের আগুনটা যে জ্বালানো হলো, এই আগুনে ইউনূস এবং তার সঙ্গী সাথীরা, রাজনৈতিক দল জামাত, বিএনপি বা অন্যান্য যারা আছে, তারাই জ্বলে পুড়ে মরে ছারখার হয়ে যাবে। পরিস্থিতি কিন্তু সেদিকেই যাচ্ছে। কাজে আজকে রায়ে কি হলো, এই রায় সাজানো রায় মৃত্যুদণ্ড ঘোষণা করবে, এটা আগে থেকেই। যে সময় জামাতের নেতাদের, যুদ্ধাপরাধী নেতাদের বিচার করা হয়েছিল, সেই বিচারের সময় এরা পণ করেছিল যে আমাদের যদি কোনোদিন সুযোগ আসে আমরাও ফাঁসিতে ঝুলিয়ে দেব। আজকে সেই ফাঁসির ঝোলানোর রায় ঘোষণা করবে।